খুব ভোরে ঘুম ভেঙে গেল জোহানের। কেমন এক উদ্ভট স্বপ্ন দেখেছে সে। সেই স্বপ্নের জের ধরে ঘুম ছুটে গেল তার। এমন স্বপ্ন বিগত কয়েক মাস ধরেই তার ঘুমকে হারাম করেছে। না পারে সে রাতে ঘুমোতে, আর না পারে সে দিনের বেলায় ঘুমোতে। এমনটা তার সাথে আগে কখনোই হয়নি। একটা রুটিন মাফিক জীবন ছিল তার। কিন্তু কিছু মাস পূর্বে নূরকে দেখার পর থেকেই এমন অস্থিরতা আর নূরকে নিয়ে নানান মন করার স্বপ্ন দেখে আসছে সে। নূর তার বাবার বন্ধুর মেয়ে। নূর বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়ালেখা করছে। নূরের মতো এমন কিশোরী মেয়েকে দেখার পর থেকে জোহানের এমন কি হলো যার কারণে তার দিন রাতের ঘুম গায়েব হয়েছে, এটাই জোহান বুঝতে পারে না। তবে নূরের জন্যে এমন এক অনুভূতি অনুভব করে সে, যেটা একেবারেই তার কাছে নতুন। নূরকে এক নজর দেখার জন্যে সব সময় ব্যাকুল হয়ে থাকে তার মনটা। নূরকে দেখলেও তার বুকে অস্থিরতা কাজ করে, আবার না দেখলেও অস্থিরতায় ভোগে সে। কয়েক মাস আগে জোহান চট্টগ্রামে এসেছে ঢাকা থেকে। এইখানে আসার পর তার বাবার সাথে সে তার বাবার বন্ধু জনাব জহিরুল্লাহর বাসায় যায়। তখন জোহান শুনেছিল তার ছোটবেলায় তারা প্রায় চট্টগ্রামে আসতো। এমনকি নূরের পরিবারের সবার প্রায়শই ঢাকায় ঘুরতে যেত। জোহানের ছোটকালের কিছু স্মৃতি ভাসমান মনে আছে। তখন নূর নামক কারো অস্তিত্ব ছিল না এই ধরনীতে। পরে কাজের চাপ বেড়ে যাওয়ায় দুই পরিবারের মাঝে আসা যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তবে চট্টগ্রামে আসার পর থেকে দুই পরিবারের মাঝে আসা যাওয়া এবং আন্তরিকতা দেখে জোহান বুঝতে পারল এই দুই পরিবারের মাঝে রক্তের সম্পর্ক না থাকলেও এই দুই পরিবারের মাঝে পরম ভালোবাসাময় একটা সম্পর্ক আছে। এত বছর দেখা না হওয়ার স্বাদ এই দুই পরিবার প্রায়শই একে অপরের বাসায় আসা যাওয়া করার মাধ্যমে মিটিয়ে নেয় যখনই সুযোগ পায় তখন। নূরকে এই নিয়ে অনেকবার দেখেছে জোহান। নূরের চেহারা জোহানের চোখে ভেসে আসতেই জোহানের গাল গরম হয়ে এলো। অনেকবার নূরকে দেখলেও সেই প্রথম দিনের জোহানকে নূরের মুখ ভেঙচি দেওয়ার দৃশ্যটাই যেন আটকে আছে জোহানের চক্ষু জুড়ে। জোহান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তার পরিবার এইখানে পাড়ি জমালো। নূরকে সে প্রথম যেদিন দেখে সেদিন অকারণেই নূর ভেঙচি কাটে জোহানকে। প্রথমে জোহান ভেবেছিল নূরের মানসিক সমস্যা আছে, কিন্তু পরে সে বুঝতে পারল নূর মেয়েটা অতি চঞ্চল। সেই চঞ্চল মেয়ের চঞ্চলতায় আটকে গিয়েছে জোহান। সেই প্রথম দিনের গোলাপি রঙের সুতির কামিজ পরা নূরের পবিত্র মুখ আর তার ডাগর ডাগর চোখের চাহনি যেন জোরপূর্বক স্থান দখল করে নিয়েছে জোহানের শান্ত মনে, যা বর্তমানে জোহানের বুককে অশান্ত করে রেখেছে। নূর জোহানদের বাসায় আসলে নূরের চঞ্চলতা সারা ঘরকে মাতিয়ে রাখে। বিছানায় এক হাত ঠেকিয়ে জোহান বসে রইল। রুমে এসি চললেও সে রীতিমতো ঘামছে। নিজের গালের গরম ভাব উপলব্ধি করতে পারছে। ভোরের পাখির কিচিরমিচির শব্দ কানে আসতেই জোহান ঘড়ির দিকে তাকালো। ভার্সিটির আরও অনেক সময় বাকি আছে দেখে জোহান আবারও চুপচাপ শুয়ে পড়ল। ঘাড়ের নিচে এক হাত দিয়ে চোখ বুঝল জোহান। বিড়বিড় করে সে বলতে লাগলো, বড় মেয়েদের পাত্তা দেই না, আর এই পুচকি নুড়ি পাথরটা আমায় ঘুমোতে দেয় না। অসহ্যকর জোহান। জোরপূর্বক জোহান ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। জোহান ভাবল সে মাত্রই আধা ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু তার মায়ের চিৎকারে সে বুঝতে পারল তার ঘুম ভাঙতে একটু বেশিই দেরি হয়ে গেল। ঠিকই তাই হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে জোহানের চোখ কপালে উঠল। ভার্সিটিতে যাওয়ার আগে জোহান এক পলকের জন্য হলেও নূরকে দেখে তার স্কুলের সামনে দাঁড়িয়ে। জোহান নিজেও জানে না কেন সে এমনটা করে। তবে নূরকে দেখার পর থেকে জোহানের দিনকাল খুবই ভালো যাচ্ছে। যদিও বুকে প্রচুর অস্থিরতা হয়, তারপরও নূরকে দেখতে ব্যাপক ভালো লাগে জোহানের। কোনো মতে নাস্তা সেরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাইকে উঠে বসল জোহান। পেছনে জোহানের মা দৌড়িয়ে দোয়া কালাম পড়ে যাচ্ছে ছেলের সুরক্ষার জন্য। একমাত্র ছেলে জোহান, তাই আনোয়ারার চিন্তা একটু বেশি এই ছেলে নিয়ে।
জোহান স্কুলের সামনে বাইকে বসে আছে। বুকটা ধুকপুক করছে তার। তার মনের ধারণা আজ সে নূরকে দেখতে পাবে না, কিন্তু তার মনের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে নূর টেম্পো থেকে নেমে হেঁটে যাচ্ছে তার দুজন বান্ধবীর সাথে। প্রাণটা যেন জুড়িয়ে গেল জোহানের। জোহান তার দুই ঠোঁটের অজানা হাসিটি উপলব্ধি করতে পারছে। কেন এই মেয়েকে দেখলে জোহানের এত প্রশান্তি আসে মনে, এটা জোহান বোঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করে থাকে সে। তবে আচমকা কপাল কুঁচকে ফেলল জোহান। নূর স্কুলের গেটে প্রবেশের পূর্বেই তার এক বান্ধবী তার কানে কিছু ফিসফিস করে বললে তারা স্কুলের গেটে না ঢুকে অন্যদিকে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে জোহান মনে প্রশ্ন নিয়ে বাইক ধীর গতিতে সেদিকে চালিয়ে যাচ্ছে। দূর থেকে ঘটনা আন্দাজ করার চেষ্টা করছে জোহান। কিছু স্কুলের ছেলে সামনে দাঁড়ালো নূরের। তার এক বান্ধবী নূরের স্কার্ট চেপে ধরলেও নূরের কানে ফিসফিস করে কথা বলা মেয়েটা মুখ চেপে হাসছে। ঘটনা কি জানে না জোহান, তাও সে কিছু একটা করার মনোভাব মনে মনে তৈরি করে নিয়েছে। সেখানের উপস্থিতি এক ছেলে হাত ধরল নূরের। নূর ভয়ে চমকে উঠল। তার মুখ যেনকে বন্ধ করে দিয়েছে। এমন অচেনা ছেলের স্পর্শে নূরের মুখ তালাবন্ধ হয়ে গেল। আশেপাশে অনেক মানুষ থাকলেও তারা সেদিকে এগিয়ে না গিয়ে মজা নিচ্ছে এই দৃশ্যের। জোহানের মাথায় রক্ত চড়ে গেল। সে হেলমেট পরা অবস্থায় এক দৌড়ে নূরের কাছে গিয়ে সেই ছেলের হাত ছুটিয়ে দিল। নূরকে আড়াল করে সেই ছেলের কলার চেপে ধরে জোহান চিল্লিয়ে বলল, স্কুলে না গিয়ে এইখানে রঙ্গলীলা চালানোর কারণ কি? ছেলেটা ভয় পেল। জোহানের গম্ভীর কণ্ঠ এমন এক স্কুল পড়ুয়া ছেলের ভয় পাবার জন্য যথেষ্ট। ছেলেটা আমতা আমতা করে বলে উঠল, এই কিউট মেয়েটাকে আমার ভালো লাগে। ঠাস করে জোহান এক চড় লাগিয়ে দিল ছেলেটাকে। এমন হওয়াতে মানুষের জটলা ছুটে গেল। জোহানের এমন রাগ কখনোই হয়নি। অতিরিক্ত রাগ লাগছে তার। নূরকে ছেলেটা পছন্দ করে এটা যেন জোহানের সহ্য হচ্ছে না। এইদিকে নূর সুযোগ বুঝে পালাতে গেলে জোহান নূরকে ধমক দিয়ে বলল, স্টপ নুড়ি পাথর। নূরের পা থামল। নুড়ি পাথর ডাক শুনে সে বুঝল এই ছেলে তার রকচটা জোহান ভাই। হেলমেটের ডিজাইন দেখে এখন নূর নিশ্চিত হলো সত্যিই এই ছেলে জোহান। নূরের এইবার ভয় লাগতে শুরু করলো, কারণ জোহান খুবই কর্কশ ভাষার একজন মানুষ। নূর চুপটি করে দাঁড়িয়ে রইল। কোন ক্লাসে পড়িস? জোহানের কথায় ছেলেটা গালে হাত দিয়ে বলল, ক্লাস 10। সামনে বোর্ড পরীক্ষা, এখন না পড়ে কি প্রেম করবি? শালা তোদের যদি দেখি আর এই মেয়ের দিকে তাকাতে, তাহলে তোদের চোখ দিয়ে আমি মার্বেল বানাবো। আজকে থেকে তোদের ছোট বোন নূর, তোরা এই ছোট বোনকে তোদের মতো বাকি শয়তান ছেলেদের থেকে দূরে রাখবি। এইবার তাকে সরি বল কান ধরে। জোহানের হুমকি শুনে তিনজন ছেলেই কান ধরে সরি বলল নূরকে। হেলমেট খুলে জোহান চোখে ইশারা করলে ছেলে তিনজন চলে যেতে লাগলো। এইবার নূরের দিকে জোহান ফিরতেই নূর চোখ বুজে এক দমে জোহানকে বলতে লাগলো, আমি কিছু করিনি। আমার ফ্রেন্ড সাবিয়া বলেছে এখানে তার জরুরি কাজ আছে, আর এসে দেখে এই কাহিনী। আমি তো ছোট, তাই বুঝতে পারিনি। প্লিজ আমাকে বকবেন না। আমার ফ্রেন্ডের সামনে আমাকে বকা দিয়ে আমার মান সম্মানকে কবর দিবেন না প্লিজ। জোহান ওই মেয়ের দিকে তাকিয়ে তাকে হুমকি দিয়ে বলে উঠল, এখনো 32টা দাঁত ওঠেনি, আর এই মেয়ে ফ্রেন্ডকে উৎসাহ দিচ্ছে প্রেম করতে। হেড স্যারকে বলে স্কুল থেকে একেবারে বের করিয়ে দিব। এখনো বুদ্ধি হয়নি ভালো করে, আর সে এসেছে বান্ধবীর প্রেম সাজাতে। যাও স্কুলে। সাবিয়া জোহানকে দেখে গলে গেলেও জোহানের ব্যবহার দেখে তার মনকে শক্ত করে। তার সাথীকে নিয়ে স্কুলের দিকে হাঁটতে লাগলো। নূর মাথা নিচু করে রেখেছে। জোহান নূরের কান টেনে ধরে বলল, স্কুলে এইসব চলে? তোমার বাবা জানে এইসব? শুধু এই রোদে পোড়া ফর্সা মুখ নিয়ে ছেলে পটালে হবে? পড়ালেখা করা লাগবে না? এখন থেকে এসব মেয়ের সাথে যেন আর হাঁটতে না দেখি। আচ্ছা, এই ব্যাপারে আমি আঙ্কেলের সাথে কথা বলবো। আঙ্কেল কত কষ্ট করে তোমায় পড়ালেখা করাচ্ছে এই ভালো স্কুলে, আর তুমি কি না? নূরের চঞ্চল মনটা একেবারে শান্ত হয়ে গেল। আসলেই তো নূর পড়ালেখায় একেবারে অমনোযোগী। এই মেয়েদের সাথে হেঁটে দুলেই তার স্কুল কাটিয়ে দেয় সে, অথচ তার বাবা তার জন্য কতই না কষ্ট করে। তার মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েকে তার বাবা এত ভালো স্কুলে পড়াচ্ছে, এটাই নূরের সৌভাগ্য বলে মনে করছে। নূরের চোখে অশ্রু ভিড় করল। সেই অশ্রুসিক্ত নয়নে সে জোহানের দিকে তাকাতেই জোহানের বুক মোচড় দিল।
আমি আর এইসব মেয়ের সাথে কথা বলবো না। আমি ভালো হয়ে যাব, ভালো মতো পড়ালেখা করব। আমি চাই। জোহান ভাই, ঘন্টার শব্দ শুনতে পাচ্ছি। নূর কথাটা বলে তার লম্বা বেনি পেছন থেকে সামনে টেনে নিয়ে হাঁটতে লাগলো স্কুলের দিকে। জোহান স্তব্ধ হয়ে আছে। সে শুধুমাত্র নূরকে একটু বাস্তবতা বোঝাতে চেয়েছিল, কিন্তু তার চিন্তা নূরের কান্নার কারণ হবে এটা সে ঘুণাক্ষরেও ভাবেনি। নূরের অশ্রুসিক্ত চেহারা দেখে জোহান তার মনে নূরের জন্য সৃষ্ট অনুভূতির একটা নাম খুঁজে পাচ্ছে। নূর কিছু পথ গিয়ে আবারও থামল। পেছন ফিরে সে দেখল জোহান এক হাতে হেলমেট নিয়ে তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। নূর দীর্ঘশ্বাস ফেলে আবারও হাঁটতে লাগলো। জোহানকে সে চেনে কিছু মাস যাবৎ। জোহানের বাবা মাকে সে আপন করে নিতে পারলেও এই জোহানকে নূরের ভয় লাগে প্রচুর। নূরের দিকে সবসময় কেমন যেন ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে সে। তাছাড়া নূর তাদের বাসায় গেলে সব সময় জোহান আর তার বাবার চিল্লাচিল্লির সম্মুখীন হয়। জোহানের মা আনোয়ারা থেকে ওনার ছেলের রকচড়া স্বভাবের নানান কাহিনী শুনে এসেছে নূর, তাই সে চেঁচে কখনো জোহানের সাথে আলাপ করেনি। মাঝে মাঝে জোহান নিচু থেকে কথা বললে তখন নূর নিজেকে কন্ট্রোল করতে পারে না, গড়গড় করে কথায় লেগে পড়ে। কিন্তু জোহানের তার দিকে নিষ্পলক চাহনি দেখে নূর নিজে চুপ করে যায়। তবে মনে মনে নূর জোহানের কথা বলার ধরন, তার চাহনি, কথা বলার সময় তার ভোকাল কর্ডের নড়াচড়া বেশ উপভোগ করে। ছোট নূর তার এই মুহূর্তগুলোর উপভোগ করার কারণকে আজ পর্যন্ত কোনো নাম দিতে পারল না। ভার্সিটির ক্লাসে তেমন মন দিতে পারল না জোহান। নূরের কান্নারত সেই চেহারা জোহানকে স্থির হতে দিচ্ছে না। ক্লাস শেষে তার বন্ধুদের সাথে ভার্সিটিতে অবস্থানরত ছোট্ট একটা হোটেলে বসে রইল সে। তার হাতের জ্বলন্ত সিগারেট থেকে ধোঁয়া উঠছে। জোহানের এক বন্ধু শালু জোহানকে টিটকিরি মেরে বলল, কিরে কুটিপতি, সিগারেট না টানলে কিনলি কেন? জোহান ছোট্ট করে জবাব দিল। হুম। জোহানের আর এক বন্ধু অনি হেসে উঠল। বুঝছিস শালু, শালা মনে হয় কিছু নিয়ে ভাবছে। তার যে চোখের চাহনি, মেয়েরা তার থেকে ভয় দূরে থাকে। সিএও ক্লাসের মেয়েরা এই সুদর্শন যুবককে কিছু বলতে পারে না, তাহলে এই যুবকের এত চিন্তা কিসের? জোহান আন মনে বলল, নুড়ি পাথরের মেয়েটা কান্না করলো কেন? একদম ভালো লাগেনি আমার তার চোখের পানি। জানিস, তার নাকটা মুহূর্তে লাল হয়ে গিয়েছিল। জোহানের কথায় শালু অনি দুজনেই হাঁ করে তাকিয়ে আছে। শালু মুখে বিস্কিট দেওয়ার আগেই সেটা চায়ের কাপে পড়ে গেল, কারণ বিস্কিট ডুবিয়ে সে মুখে দিতে যাচ্ছিল। এর পূর্বেই জোহানের কথায় তার হাত থেমে গেল। ভাই, তুই ঠিক আছিস? অনি অবাক হয়ে বলল। আমি হয়তো তাকে ভালোবাসি। জোহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল। শালু আর অনির চোখের আয়তন আরও বাড়ল। তাদের বিস্ফোরিত নজর জোহানের দিকে। আগে বুঝিনি আমি, তবে আজ তার চোখের পানিতে আহত হয়ে আমি বুঝেছি এই মেয়ের কিছু হলে বা কষ্ট পেলে আমি শেষ। কারো কষ্ট ব্যতীত হয়ে সর্বহারা হওয়ার নামই তো ভালোবাসা, তাই না? তাছাড়া কাউকে দেখার অপেক্ষায় কড়া রোদে পোড়া বা বৃষ্টিতে ভেজার নাম কি দিবি তোরা? তাকে দেখতে আমার বেশ ভালো লাগে। তার বকবক করা, না বুঝে কথা বলা, খিলখিল হাসি, আমার ভ্রু কুচকে তাকানোতে ভয় পালানো, আমাকে মাঝে মাঝে ইশারায় ভেঙচি কাটা, তার এইসব কিছু আমার ভালো লাগে। আমি তো তাকে নিয়ে রোজ স্বপ্ন দেখি। আমার মন বলছে আমার এইসব কিছুর নামই অনুরক্তি, অর্থাৎ ভালোবাসা। শালু আর অনি দুইজন দুইজনের দিকে তাকিয়ে আবারও তাকালো জোহানের দিকে। জোহান এইবার নিজের ঠোঁটে সিগারেট বসালো। এক টান দিয়ে সে আবারও বলে উঠল, বুঝেছি আমি। এই নুড়ি পাথরকে আমার চাই। আজ যখন ওই ছেলেটা তার হাত ধরেছিল না, আমার গায়ে আগুন জ্বলছিল। শালু হাত রাখলো জোহানের কাঁধে। মামা, মাল খাইছিস? আমি এইসব খাই? জোহানের সোজা জবাব। তাহলে আবল তাবল বকছিস কেন? এই যে বলতেছিস নুড়ি পাথর, তার হাসি কান্না বেঞ্চি কাটা, নুড়ি পাথর কি এইসব করতে পারে? জোহান হেসে উঠল সশব্দে। আবালের জাত, ওর নাম নূর। আমি তাকে আদর করে নুড়ি পাথর ডাকি। শালু আর অনি এইবার স্বাভাবিক হলো। তার বন্ধু এমন প্রেমের গল্প শুনে প্রথমে চমকে গেলেও এখন তাদের মনে বন্ধুর জন্য সংবর্ধনা জানানোর ইচ্ছে জেগে উঠল। অনি বুকের উপর হাত ভাঁজ করে নিয়ে জোহানকে প্রশ্ন করল, একদম ঠিক ধরেছিস মামা।
তুই এখন ভালোবাসায় মত্ত হয়ে আসিস। তোর সাথে ঘটে যাওয়া ঘটনা ভালোবাসার আওতায় পড়ে। তা মামা, ভাবির ছবি দেখা আমাদের। মামা ডাকছিস আমাকে, আবার নোট তোদের ভাবি হয় কিভাবে? এই শালা, কথা পেঁচাবি না, সোজা উত্তর দে। জোহানের কথায় শালু রেগে বলল। জোহান তার সামনে থাকা চায়ের কাপে চুমুক দিয়ে তাদের জবাব দিল। ছবি নেই, ভালোবাসি তাকে আজই টের পেলাম। আগে শুধু ভালো লাগতো, কিন্তু এখন বুঝেছি তার চোখের পানি আমার সহ্য হবে না। এক নিমিষেই মেয়েটা যেন আমার সবচেয়ে আপনে পরিণত হলো। কোন ভার্সিটি বা কলেজে পড়ে? শালুর প্রশ্ন। ক্লাস 8-এ। জোহানের সরল উত্তর। অনিয়ার শালু পুনরায় অবাক হলো। তারা একসাথেই চিল্লিয়ে বলল, কি? ঘি। জোহান চোখ ছোট করে বলল, এইটারে কি লালন পালন করে বড় করবি তুই? না, শুধু ভালোবাসবো। যখন ওর ম্যাচুরিটি আসবে তখন তার সাথে জমিয়ে প্রেম করব, এরপর বিয়ে। সে যদি ভবিষ্যতে অন্য কাউকে ভালোবাসে? প্রশ্নই ওঠে না। তার অবস্থা আমি এমন করব সে আমাকে ভয় পাবে, আর আমার এই ভয়ই তাকে আমার ভালোবাসায় ফেলবে, এবং ঠিক এই কারণে অন্য কাউকে ভালোবাসতে পারবে না সে। আর যদি হিতে বিপরীত হয়, এর জন্য সোজা অ্যাকশন নিয়ে নিব। জীবনের প্রথম অনুরক্তি সে আমার, সর্বোচ্চ দিয়ে আমার জীবনে রেখে দিব আমি তাকে। দরকার পড়লে আমার এই অনুরক্তি প্রতিহিংসার অনুরক্তিতে পরিণত করব। তাও আমি আমার নুড়ি পাথরকে আমার থেকে দূরে থাকতে দিব না। উফ, প্রেমিক পুরুষ আমাদের। ভাবিকে কিন্তু সুযোগ বুঝে পরিচয় করিয়ে দিবি। শালু বলল। দেখা যাক। জোহানের থমথমে কণ্ঠের জবাব। পরিস্থিতি এখন ঠান্ডা। 3 বন্ধু মিলে হোটেল থেকে বেরিয়ে এলো। অনিয়ার শালু তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। জোহান নিচের বাইকে উঠল। তার মাথায় সবকিছুর চিন্তা একদিকে, আর নূরকে সে ভালোবাসে এই কথাটা তার সারা মস্তিষ্ক জুড়ে রয়েছে। বাড়ি পৌঁছে মায়ের সাথে টুকটাক কথা বলে ছাদে গেল জোহান তার প্রিয় গিটার নিয়ে। গিটারে টুংটাং কিছু সুর তুলে নিজের অক্ষিচোরা বুঝে নিল জোহান। তার চোখে ভাসমান নূরের সেই কান্নামাখা লাল রঙের মুখমণ্ডল। জোহান মুচকি হাসে, বুকের সাথে গিটার চেপে ধরে আনমনে বলতে লাগে, তোমার চোখের এই পানি দেখলে হয়তো আরও আগে বুঝে যেতাম তোমার জন্য আমার মনের এই অনুভূতিটি ছিল ভালোবাসার। তোমায় দেখে সৃষ্ট হওয়া আমার মনের অনুভূতির একটা নাম পেলাম আমি, অনুরক্তি। তুমি আমার অনুরক্তি নূর। তোমায় আমি বেঁধে রাখবো আমার এই জীবনে সারা জীবন ধরে। ইচ্ছে করলেও এই জোহান থেকে মুক্ত হতে পারবে না তুমি। জোহান মলিন হাসে নিজের কথায়। জীবনের এমন সুপ্ত অনুভূতি জোহান কখনো অনুভব করেনি। তার কাছে নূরকে আজ বড্ড ভালোবাসাময় মনে হচ্ছে। কেটে যায় অনেক বছর। নূরের উপর জোহানের ভালোবাসার মাত্রা এখন চরম পর্যায়ে পৌঁছিয়েছে। নূরকে সব সময় নিজের নজরে আটকে রাখে জোহান। যদিও নূরের সামনে নিজেকে কঠোরভাবে পরিবেশন করে সে, তবে জোহান নিজেও বুঝতে পারে ইন্টার পড়ুয়া নূর এখন জোহানেই আসক্ত। জোহানের পরিকল্পনা একেবারে সহজ সরল। অনার্স শেষ বর্ষের রেজাল্ট দেওয়ার অপেক্ষাটুকু করল না সে। নূরকে নিজের করে নিতে সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে। নিজের বন্ধুদের সহযোগিতায় 3 বন্ধু মিলে নিজেদের একটা ব্যবসা দাঁড় করায়। নূরের পড়ালেখা শেষ করা পর্যন্ত সময় দিতে চায় জোহান নূরকে, কিন্তু এর পূর্বেই জোহান নিজের মনের কথা নূরকে জানাবে বলে সিদ্ধান্ত নেয়। এইচএসসির শেষ পরীক্ষায় এসে নূর বুঝতে পারে সে জোহানকে বাবার বন্ধুর ছেলে হিসেবে নয়, বরং আরো গভীর কিছু মনে করে। যদিও নূর জোহানের কড়া নজর দেখে কখনো এইসব অনুভব করেনি, কিন্তু ইদানিং নূরের অস্থির লাগে জোহানকে দেখলে। তার দিকে জোহানের তাকানো নজরটা নিজের কাছেও স্বাভাবিক বলে মনে হয় না। জোহানের এমন নজর অনেক আগেই লক্ষ্য করেছিল সে, তবে সেই নজর উপলব্ধি করতে পারেনি নূর। জোহানের দৈহিক গঠন আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো ভাঙা চাপা দেখা যায় না জোহানের। মুখ চাপ দাঁড়িয়ে থাকায় তার মুখমণ্ডলের স্নিগ্ধতা বেড়েছে যেন 1000 গুণ। তাছাড়া জোহানের উচ্চতায় তার দিকে মেয়েদের ধাবিত করার জন্য যথেষ্ট। জোহানের তীক্ষ্ণ নজরের চাহিদা যেন নিমেষেই শেষ করে দেয় নূরকে। নূর এখনো নিজের এমন অস্থিরতায় কোনো নাম দিতে পারেনি।
তবে জোহান তার আশেপাশে থাকলে নূরের পেটে যেন এক অজানা অস্থিরতা নামক ভালো লাগা জেঁকে ধরে। এই যে এখনো জোহানের তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে নূরের কাছে অন্য রকম লাগছে। অস্থিরতায় নূরের নাকে বিন্দু ঘামের সৃষ্টি হলো। ওড়নার সমেত নাক থেকে ঘামটুকু মুছে নিয়েও লাভ হয়নি নূরের। জোহানের দিকে তাকালে আবারও তার নাকে অস্থিরতা নামক সেই ঘামের ফোঁটা ভিড় করলো। জোহান নূরদের বাড়িতে এসেছে একটু আগেই। আজ নূরের ছোট বোন চারার জন্মদিন ছিল। কাজের চাপে জোহান আসতে অনেক দেরি করে ফেলেছে। নূর তার মায়ের কথায় জোহানকে কিছু নাস্তা এগিয়ে দিল তাদের ঘরের বাহিরের রুমে। সেখানেই ঠাঁই মেরে বসিয়ে রেখেছে সে নূরকে। নূরের এখন গায়ে কাঁপুনি চলে আসছে জোহানের এমন চাহনিতে। জোহানের তৃষ্ণার্ত নজর আটকে আছে তার নুড়ি পাথরের দিকে, যে এখন অস্থিরতায় ছটফট করছে। জোহান তার তীক্ষ্ণ দৃষ্টি আর কড়া ব্যবহারে এইভাবেই নূরকে শায়েস্তা করে যায়। কারণ নূরের এমন অস্থিরতা মাখা মুখমণ্ডল যেন জোহানের পরাণ প্রিয়। জোহান সেই বাইরের ঘরের চেয়ারে হেলান দিয়ে বসতেই নূর তাকে বলে উঠল, তোমার কি আর কিছু লাগবে? আমি ভেতরে যাচ্ছি। জোহান ঘাড় কাত করে নূরকে ধমক দিল, উঠতে বলেছি আমি। এভাবে বসে থাকার কি মানে? আর তুমি ভেতরে যাও, সেখানে অনেক মানুষ আছে। একা একা কি করবে এখানে? নূর কাছুমাছু হয়ে বলল, তোদের বাড়ির আত্মীয় স্বজন কাউকে আমি চিনি না, চিনতে চাইও না। আমার তোকে দেখলেই হবে, বসে থাক। জোহানের কড়া জবাব। বাবা, আঙ্কেল, ওনারা কি ভাববে বলো? এভাবে দুজন এক ঘরে? আমি তোকে কিছু করেছি? চুমু দিচ্ছি নাকি তোর ক্ষতি করার চেষ্টায় আছি? তুই আমার থেকে 10 হাত দূরে আছিস, বেকুব কোথাকার। কান গরম হয়ে আসে নূরের। জোহানের এমন কথাবার্তা সে কলেজ ভর্তির পর থেকেই শুনে আসছে। অন্যের সামনে ভালো মানুষ সেজে থাকলেও নূর জানে জোহান কি পরিমাণ ঠোঁটকাটা স্বভাবের, তাও শুধু একান্তই নূরের সামনে। নূর মুখ কুঁচকে চলে যেতে নিলে 4 বছরের ছোট্ট জারার রুমে আসে। নূর আপু, আমার ফ্রকের চেন খুলে দিয়েছে নান্না। জারার মুখে কান্নার ছাপ স্পষ্ট। নূর জারার মুখের অভিব্যক্তির অনুকরণ করে জারার সামনে হাঁটু গেড়ে বসে তাকে জবাব দিল, না না না, আন্না বাবু, আন্না তো তোমারই আন্টি, তাই না? আন্টি হয়তো না বুঝে এমনটা করেছে, আমি ঠিক করে দিচ্ছি। জোহান নূরের এমন মুখভঙ্গি আর স্নেহময় ব্যবহার দেখে বিচলিত হয়ে পড়ল। আড়ালে সে জারা আর নূরের কর্মকাণ্ড সবটাই নিজের ফোনে ধারণ করে নিচ্ছে। জারার চেন ঠিক করে নূর তাকে নিয়ে চলে যেতে নিলে জোহানকে যারা বলে উঠল, তুমি আসবে না বাসায়? না রে বোন, ওনার মাঝে ভিটামিন মানুষের সাথে মেশার অভাব রয়েছে, তাই গরমের মধ্যে উনি এখানেই থাকবে। নূর মুখ ভেঙচি কেটে বলল, দিব একটা কানের নিচে। এই যারা, আমি কি এমন? আমি তোমাকে আদর করি, চকলেট দিই, চুম্মা দেই না? তাহলে আমি কি মিশি না তোমার সাথে? জোহান ভোরকে গিয়ে বলল। যারা মাথা তুলিয়ে জবাব দেয়, অনেক আদর আর চকলেট দাও তুমি। কথাটা বলে যারা জোহানের এগিয়ে দেওয়া হাতের কিনারায় চলে গিয়ে জোহানের কোলে উঠে পড়ল। জোহান নূরের দিকে চেয়ে জারার গালে চুমু দিল পরম স্নেহে। ওই নুড়ি পাথর, যা আমার জন্য ভালো একটা জায়গায় ব্যবস্থা কর, ফ্যান যেন ঠিক আমার মাথার উপরে থাকে। নূরের উদ্দেশ্যে কথাটা বলে জোহান নূরকে হালকা ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। নূর বিরক্তির নজরে সেদিকে চেয়ে নাস্তার প্লেট বাকি সব উঠিয়ে নিচ্ছে। আর জোহান যারার কানে ফিসফিসিয়ে বলে উঠল, তুমি কি জানো সে আমার অনুরক্তি? যারা মাথা নাড়ল, যার অর্থ সে জানে না। প্রত্যুত্তরে জোহান মুচকি হাসল। নূরের প্রতি তার অনুরক্তি একেবারে পবিত্র আর স্নেহময়। এই বাপের বেটা, কি ভাবছিস এত? অনির কথায় নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো জোহান। অফিসের রুমে লাগানো ডিজিটাল ক্যালেন্ডারে আজকের তারিখ স্পষ্ট। এই তারিখ দেখেই জোহান তার অতীতে ডুবে গিয়েছিল। আজ সেপ্টেম্বরের 13 তারিখ। এই তারিখ জোহানের কাছে চিরস্মরণীয়, কারণ এই দিনেই সে তার জীবনের প্রথম অনুরক্তির খোঁজ পেয়েছিল। প্রথম ভালোবাসার উপলব্ধির দিন তারিখ জোহান আজ পর্যন্ত ভোলেনি। সাথে সেই অনুরক্তির সাথে জড়িত কিছু সুখময় দিন তার মস্তিষ্কে কিলবিল করছিল। আগের জোহান আর এখনের জোহানের ব্যবহারের মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে। জোহান এখন নিজের পরিবার থেকে আলাদা থাকে। খুব দরকারে বা তার মা তাকে নিয়ে বেশি চিন্তা করলে তখনই সে নিজের বাড়িতে যায়। জোহানের নজর এখনো ক্যালেন্ডারে। অনি এইবার জোহানের কাঁধে হাত রাখল। শালা, আর কত অন্যমনস্ক হয়ে থাকবি?
এখনও কি নূর ভাবিকে নিয়ে ভাবছিস? এত ভাবাভাবির কি আছে? সব তো ঠিক আছে, শুধু অতীত ভুলে বিয়েটা সেরে ফেল। তোর এমন অত্যাচারে বেচারা নূর ভাবিটাও ভালো নেই। দেখিনিস তুই, তোর ঘাড় তেরামোর জন্য তুই শুধু ওর দোষ দেখছিস, যেখানে আমি শুধু দোষ দেখি। নামটা মুখে আনবি না। আর অতীত বলবো কিভাবে? যে এই বিষাক্ত অতীতের কারণে আজ 3 বছর ধরে আমি নিজ পরিবার থেকে দূরে। আর নূরকে আমি এত সহজে আপন করব না। ও জ্বলবে আমার প্রতিহিংসায়। আমাকে অবিশ্বাস করার ফল ওকে আরও তীব্রভাবে ভুগতে হবে। এখন কি কষ্ট পাচ্ছে সে, আরও বেশি কষ্ট দিব আমি তাকে, তবে যত্ন সহকারে। রক্তচক্ষু নিয়ে তাকায় জোহান অনির দিকে। অনেক ঘাবড়িয়ে যায়। তোদের ব্যাপারে সব আমি জানি। তুই তাকে তোর নিজের চেয়েও বেশি ভালোবাসিস, সব সময় তাকে নজরে নজরে রাখিস। তোদের মাঝে সব তুই ঠিক করবি। এখন আমাকে এই ফাইলের সিগনেচার দিন বস। জোহান ফাইলে সিগনেচার করলে অনি চলে যায়। জোহান ঘাড়ে হাত ঘষে। তার মাথায় অতীতের খারাপ স্মৃতির কথা মনে আসতেই তীব্র রাগ জমে। ঢকঢক করে টেবিলে রাখা পানি খেয়ে জোরে নিঃশ্বাস ফেলে সে। দাঁতে দাঁত চেপে নূরের চেহারা স্মরণ করে জোহান নিজের রাগের বহিঃপ্রকাশ করে বলতে লাগলো, খুব চেয়েছিলাম নিজের স্নেহময় অনুরক্তিতে বেঁধে রাখবো তোমায়, কিন্তু সেদিন আমাকে অবিশ্বাস করে সব হারিয়েছো তুমি। তবে আমি এখনও তোমাকে ভালোবাসি, সারা জীবন বাসবো। কিন্তু ভালোবাসার নিয়মটা হবে একদম অন্যরকম, একটু কষ্টদায়ক। কারণ আমার এই ভালোবাসা হবে প্রতিহিংসার অনুরক্তি। যে প্রতিহিংসা তুমি আমায় অবিশ্বাস করে সৃষ্টি করিয়েছো আমার মনে। শুধু তুমি কেন, আমার নিজের বাবাও সেদিন আমার গায়ে হাত তুলতে ভুলেনি। বাদবাকি তোমার বাবা মা সেদিন আমায় ভরসা করায় আজও আমি তোমাদের বাড়ি যাই। এখনও তো আমার অনুরক্তি প্রকাশ করিনি তোমার কাছে, সবটাই করব আমি। কিন্তু প্রতিহিংসার সহিত নুড়ি পাথর এই জোহান তোমাকে তার প্রতিহিংসার অনুরক্তিতে পুড়িয়ে ছারখার করবে, তো আবার যত্ন করে তার চাদরে মুড়িয়ে নিবে। নূরের জন্য জোহানের চোখে মুখে সৃষ্ট প্রতিহিংসার আগুনের তেজ যেন ছনছন করে তীব্রতা লাভ করল। রৌদ্র উজ্জ্বল দিন, গ্রীষ্মের প্রখর সূর্যের উত্তাপ যেন সকলকেই ভস্ম করে দিচ্ছে। এই তীব্র রৌদ্রের ছোঁয়াকে উপেক্ষা করতেই মাথার উপর ছাতা ধরে হেঁটে যাচ্ছে নূর। তার মুখে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হচ্ছে, যা একটু পরপর সে নিজের হাতের টিস্যু দিয়ে মুছে ফেলছে। বাসস্ট্যান্ডের ছাউনির নিচে আসতেই ছাতা বটে ব্যাগে রাখল সে। চোখ জোড়া তার প্রত্যাশিত বাসের অপেক্ষায় রাস্তার দিকে চেয়ে আছে। এই বাসের গন্তব্য তার ভার্সিটিতে গিয়ে শেষ হয়। তার মস্তিষ্ক বাসের কথা চিন্তা করলেও সে ভেবে যাচ্ছে অন্য কথা, যে কথা 3 বছর যাবৎ তাকে পুড়িয়ে মারে সারাক্ষণ। 3 বছর নূরের কাছে বেশ লম্বা সময় বলে মনে হয়। এই 3 বছর আগে অনেক কিছুই ঘটে গিয়েছে, যা মোটেও ঘটার কথা ছিল না। নূর তার মনের অনুভূতি জোহানকে জানানোর আগেই ঘটে যায় সেই দুর্ঘটনা, আর নূর থেকে মুখ ফিরিয়ে নেয় তার জোহান ভাই। সেদিন অন্যের ভুল কথায় নূরের সহমত পেয়ে জোহানকে সবাই ভুল বুঝেছিল। পূর্বের কথা ভাবতেই নূরের চোখে পানি জমে। সবকিছু ঝাপসা হয়ে আসে নূরের সামনে। কয়েক পলক চোখের পাতা নাড়িয়ে চোখের পানি সামলিয়ে নিল নূর। বাসের হর্নের শব্দ শুনে সে অতীতের কথা থেকে ফিরে এলো। বাস স্টপের সামনে বাস থামতেই নূর উঠে পড়ল বাসে। কোনার সিটে বসে গা এলিয়ে দিল নূর। জোহানকে তার মনের অনুভূতিটা জানানোর কথা মনে আসতেই জোহানের বাজে ব্যবহারের কথা মনে চলে এলো নূরের। এই 3 বছরে জোহান যেন একেবারে বদলে গেল। নূরকে যেন জোহান চোখের বালি মনে করে, এমনটাই নূরের মাথায় চিন্তা আসে। তীব্র গরমে নূরের মুখ জ্বলছে, তাই ব্যাগ থেকে পানি বের করে মুখে হালকা পানি ছিটিয়ে দিল সে। মোবাইলে ব্যাক কভারে থাকা আয়নায় নিচের মুখের প্রতিচ্ছবি দেখে মুখ মুছতে লাগলো নূর। নূরের মুখে রোদের পোড়া ভাব একেবারে মিইয়ে গেল এখন। নূরের স্কিন এখন একেবারে দাগহীন আর বেজায় উজ্জ্বল। নিচের মুখে হাত ঘষে নিল নূর। নিজের সাথে জোহানের আগের বলা কথা ভেবে নূর নিজে নিজেই হেসে উঠল। নূরের রোদে পোড়া মুখকে দেখে জোহান সব সময়ই নূরকে খেপিয়ে তুলত। সেই সময় থেকে জোহান সব সময় নূরকে নিজের অনুরক্তি বলতো। তখন নূরের মাথায় এইসব কিছুর অর্থ বুঝতো না। যখন থেকে এইসবের অর্থ বুঝতে শিখেছে সে, তখনই জোহানের প্রতি নিজের অনুভূতিটা বুঝতে পারল নূর।
কিন্তু আজ পর্যন্ত মুখ ফুটে কিছুই বলেনি নূর জোহানকে। এর আগেই সবটা অদ্ভুতভাবে ওলটপালট হয়ে গেল নূর আর জোহানের জীবনে। বাসের জানালা দিয়ে নূর বাইরে তাকালো। প্রকৃতির পানে চেয়ে নূর আপন মনে ভাবতে লাগলো, আমাদের জীবনের সবটা কেন এমন এলোমেলো হয়ে গেল? জোহান ভাই, কেন তুমি এত কঠোর হয়ে গিয়েছো আমার উপর? একবার কি সেই ভুলের জন্য আমাকে ক্ষমা করা চায় না? তুমি আমার মনে যে অনুভূতি সৃষ্টি করেছো, সেই অনুভূতির জায়গা আজ পর্যন্ত কেউ দখল করতে পারেনি। আমার এই অনুরক্তির অনুভূতি শুধুমাত্র তোমার জন্যই। নূর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নূরের স্মৃতির পাতায় এখন শুধু পূর্বের জোহানের হাসিমাখা চেহারা ঘুরছে, যার সেই তীব্র হাসি নূর প্রচণ্ড বাজেভাবে মিস করে। বাস থেকে নামতেই নূর পুনরায় ছাতা খুলল মাথার উপর। গুটি গুটি পায়ের সামনে এগিয়ে যাওয়ার পাশাপাশি চোখ বুলিয়ে যাচ্ছে সে চারিদিকে। উদ্দেশ্য তার জোহানকে দেখা। নূর এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। এই 2 বছর যাবৎ কিছু বিশেষ দিন ছাড়া নূর প্রত্যেক দিনই জোহানকে দেখেছে এই ভার্সিটিতে। কয়েকজন ছেলের সাথে ভার্সিটি ক্যাম্পাসে বসে থাকতে। হয় সে জোহানকে ছুটির সময় দেখে, না হয় ভার্সিটি শুরু হওয়ার পূর্বে দেখে। মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে নূরের সাথে, যার কারণে সে জোহানের তিক্ততার শিকার হয়। জোহান সবার সামনে একরকম স্বাভাবিক ব্যবহার করলেও নূর জানে একা অবস্থায় জোহান নূরের অবস্থা খারাপ করবে। ঠিক হয় তাই। সেদিনের পর থেকে জোহান যেন নূরের উপর বেশ কড়াভাবে নিজেকে পেশ করে। জোহানের এমন ব্যবহার নূরের বেশ খারাপ লাগে, কিন্তু আজ পর্যন্ত নূর কখনোই এই ব্যাপারে জোহানের সাথে মুখ ফুটে কিছু বলতে পারল না। একটু দূরে এগিয়ে আসতেই খট করে একজন নূরের হাত চেপে ধরল। নূর চমকিয়ে পাশ ফিরতেই দেখল তার বান্ধবী তনয়া দাঁত কেলিয়ে হাসছে। নূর তনয়ার মাথায় হালকা চড় দিয়ে তাকে বলে উঠল, এভাবে কেউ করে? ভয় পেয়েছিলাম। ইস, কিসের ভয়? একজন তো থাকে তোর জন্য ভার্সিটিতে, আর সে না থাকলে তো তার বদলে অন্যরা তো থাকে তোকে দেখে রেখে তোর খবর জানানোর। তনয়া হেসে জবাব দিল, আই চুপ কর তো, আমার জন্য কেউ নেই। আমার এমনিতেও কাউকে লাগবে না। কে কি করে না না করে আমার এসব জানার কথা না, তাই তুইও চুপ থাক। কথাগুলো বলার সময় নূর নিজের হাত মুঠো করে নিল। মিথ্যা বলতে গেলে নূর সদা এই কাজ করে, তবে এই বিষয়টা তনয়ের চোখে এলো না। না হলে সে ঠিকই বুঝে নিত নূর এখন মিথ্যা বলছে। নূর খেপেছে দেখে তনয়া চুপ করে গেল। নূরের অপ্রত্যাশিত নজর সেই অনাকাঙ্ক্ষিত মানুষকেই খুঁজে যাচ্ছে, কিন্তু এখনও সে নূরের নজরের ত্রিসীমানায় আসছে না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর তনয়া নূরের হাত ধরে তাকে থামিয়ে দিল সামনে এগিয়ে যাওয়া থেকে। নূর মুখ কুঁচকে তনয়াকে জিজ্ঞেস করল, আরে কি সমস্যা তোর? তনয়া আঙ্গুলের ইশারা করল সামনের দিকে। নূর তার আঙ্গুল অনুসরণ করতেই সামনের দিকে তাকালো। জোহান বসে আছে তার বন্ধু শালু আর অনিকে নিয়ে। তারা বসলো ভার্সিটিতে অবস্থিত ছোট হোটেলের বাহিরে থাকা চেয়ারে। জোহান নিজ মনে সবার সাথে কথা বলছে। নূর থমকে গেল জোহানকে দেখে। পূর্বের ন্যায় নূরের বুকটা বেশ ধড়ফড় করছে জোহানকে দেখে। মাথা ঘুরিয়ে জোহান পাশ ফিরতেই নূরের সাথে তার চোখাচোখি হয়ে গেল। জোহানের মুখে লেগে থাকা কিঞ্চিত হাসিটাও যেন উধাও হয়ে গেল নূরকে দেখে। নূরের বেশ পীড়া অনুভব হলো মনে। জোহান নূরকে কত ঘৃণা করে এটা নূরের চেয়ে ভালো কেউ বোঝে না। নূর মাথা নিচু করে হাঁটতে লাগলো তনয়ার হাত ধরে। নূর কিছু না বলাতে তনয়া আবারও তাকে বলে উঠল, আহ, তোর প্রেমিক পুরুষ তো হাজির হয়েছে ভার্সিটিতে। নিশ্চয়ই তোকে দেখতে আসে রোজ। কি ঝাঁকানাকা তোর প্রেমিক পুরুষ, দেখলেই কেমন যেন প্রেম প্রেম পাই। তুই যদি উনার... কি আমার? হ্যাঁ, আমার কি? মুখে যা আসে তাই বলবি না। সে এখানে কেন আসে সেটা ওই জানে। আমাদের ভার্সিটিতে বহিরাগত অনেকেই আসে আড্ডা দিতে, সেও হয়তো তাদের মাঝে একজন। আর এত ভালো লাগলে তাকে বিয়ে কর তুই, যা। নূর রেগে গেল। আরে যা, আমি কেন ওনাকে বিয়ে করব? ওনাকে বিয়ে করবি তুই। তুই যেমন ওনার কথা ভাবিস তেমনি উনিও তোর কথা ভাবে। না হলে কি কেউ প্রত্যেক দিন কোনো কাজ ছাড়া এই ভার্সিটিতে আসবে? দেখিসই তো, তোকে দেখলে কিভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে উনি। তনয়াকে বলতে না দিয়ে নূর বলে উঠল, হ্যাঁ, অনেক জানিস তুই।
কখনো দেখেছিস সে আমার সাথে 2 অক্ষর মিঠা কথা বলেছে? এই জোহান ভাই একটা তিতামুখী মানুষ। কথাগুলো বলে নূর মাথা ঘুরিয়ে ফের তাকালো পেছনে। দূর থেকেই নূর আন্দাজ করতে পারছে জোহান তার দিকেই দৃষ্টি নিক্ষেপ করে আছে। নূর মাথা সোজা করে সামনের দিকে তাকালো। জোহানের কালো রঙের শার্টের উপর তার সুন্দর গায়ের রং, গঠন সবই নূরকে দূর থেকেই আকর্ষণ করছে। নূর মুখে যাই বলুক না কেন, এই জোহান ছেলেটাতেই নূরের সব ভালো লাগা আর ভালোবাসা বদ্ধ আছে। নূরের বুক চিরে আফসোসের নিঃশ্বাস বেরিয়ে এলো। নূর জানে না নিজের এই ভালো লাগার কথা নূর আদেও তার তিতামুখী জোহান ভাইকে প্রকাশ করতে পারবে কিনা। কয়েকবার চোখের পাতা নাড়িয়ে নূর তার চোখের পানি আড়াল করে নিল। তনয়ার সহিত নূর ধীর পায়ে প্রবেশ করল ভার্সিটির বিল্ডিংয়ে। জোহানের মনে খুশি এলো। যখনই সে নূরকে দেখে তার মন যতই খারাপ থাকুক না কেন, একেবারেই সেই খারাপ মন ভালো হয়ে যায়। কিন্তু জোহান নিজের হাসি মুখ বাহিরে প্রকাশ করে না, নূরের সামনে তো একেবারেই না। জোহান চারিদিকে চোখ বুলিয়ে কিছু খুঁজে যাচ্ছে। তার চোখে সেই জিনিসটি পড়লে জোহান শালু আর অনির উদ্দেশ্যে বলল, তোরা সামনে যা, আমি আসছি। আমরা গেটের বাইরে পার্কিংয়ে যাচ্ছি। শালু জবাব দিল। ওকে। জোহান কথাটা বলতেই শালু আর অনি হাঁটতে লাগলো গেটের দিকে। জোহান মোবাইল টিপে একজনকে ফোন করে আগের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে সেই মানুষটির কাছে আসার দৃশ্য শান্ত চোখে চেয়ে রইল জোহান। 2 মিনিটের মাথায় জোহানের সামনে এসে থামল তার এক পরিচিত ছেলে, যাকে সে ভার্সিটিতে নূরের উপর নজর রাখার জন্য ঠিক করে রেখেছে। আগে অন্য এক ছেলে ছিল এই কাজের জন্য, কিন্তু ছেলেটি নিজেই নূরের সাথে অসভ্যতম করায় জোহান ছেলেটিকে পিটিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করিয়েছিল। আজ পর্যন্ত ছেলেটির বাম পায়ের চিকিৎসা চলছে এবং সে এখনও হাসপাতালে আছে। এইসব সবই নূরের অজানা। দেখতে ভদ্র ছেলেটি জোহানের সামনে এসে হালকা ঝুঁকে হাঁপিয়ে বলে উঠল, সরি ভাই, আগে খেয়াল করিনি আপনাকে। জোহান নিজের কপালে পড়ে থাকা চুল আঙ্গুলের সাহায্যে উপরের দিকে ঠেলে ছেলেটিকে জবাব দিল। সমস্যা নেই, কোনো খবর আছে? ছেলেটি হাত দিয়ে নিজেকে বাতাস করার ভঙ্গিতে বলে উঠল, না, আপুটা খুবই ভদ্র, কোনো ছেলে ফ্রেন্ডের সাথে কখনোই আড্ডা দিতে দেখিনি। আরে গাধা, এটা জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করেছি ওকে কেউ ডিস্টার্ব করে? ও কেমন মেয়ে আমি ভালো করেই জানি। এক হাত দেখিয়ে জোহান প্রশ্ন করল ছেলেটিকে। যতটুকু আমার দৃষ্টিতে পড়েছে, আপুটা ভদ্র আর সুন্দরী হওয়ায় কয়েকজন পিছনে ফিরে দেখে ওনাকে বারবার, কিন্তু কখনো বড় কোনো কাহিনী ঘটতে দেখিনি। আর বড় কাহিনী হওয়ার ইঙ্গিত বা আভাস পেলে এই পমেল আপনাকে আগেই খবর দিয়ে দেবে। জোহানের মুখ ভর্তি পরিবর্তন হলো। পমেলের এই কথা যেন হজম হলো না জোহানের। সে হাত মুঠ করে পমেলকে আবারও বলল, কোন ছেলে? জোহানের ক্রোধযুক্ত কণ্ঠে পমেল হকচকিয়ে গেল। জোহান তার ভাইয়ের বন্ধু। তার ভাইয়ের মুখে জোহানের কথা অনেক শুনেছে। এও শুনেছে ভার্সিটিতে পড়াকালীন সময়ে মারপিটে বা কোনো আন্দোলনে জোহানের ভূমিকা থাকতো সবচেয়ে বেশি। তাই জোহানের এমন ক্রোধ এই মুহূর্তে পমেলের কাছে ভয়ঙ্কর লাগছে। পমেল মৃদু হেসে জোহানকে বলে উঠল, সিরিয়াস মামলা না জোহান ভাই, অনেক ছেলেই তো এমনটা করেছে। এদের কারো চেহারা আমার মনে নেই, তবে তারা বেশি ঝামেলার বলে মনে হয় না আমার, কারণ অতিরিক্ত ঝামেলা হলে অনেক আগেই তারা ঝামেলা করতো। রাখ তোর ঝামেলার খেলা। তোর ভাবির উপর নজর রাখবি, ওর কিছু হলে একটা মাইরও মাটিতে পড়বে না। জোহান কথাটা বলে হনহনিয়ে হাঁটতে লাগলো। এইদিকে পমেল যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে বুকে হাত দিয়ে মনে মনে বলতে লাগলো, মিস নূরকে আপু ডাকবো নাকি ভাবি? তো আমি তো আপু ডাকতাম, কিন্তু এই জোহান ভাই বললো ভাবির দিকে নজর রাখতে। তাহলে ধুর পমেল, এরা ডাকলেই চলবে। আমার এখন মিশন হলো এই আপুটার, সরি ভাবিটার, নূর ভাবিপার খেয়াল রাখা। নিজের মনের উত্তরে সন্তুষ্ট হয়ে পমেল নিজের কাজে মন দিল। জোহানকে দেখতেই শালু আর অনি দুইজন নিজেদের মধ্যে ফিসফিস করা বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। জোহান তাদের দেখে ভ্রু উঁচু করে জিজ্ঞেস করল, কি সমস্যা? ফিসফিস করছিস কেন? অনি কিছু বলতে নিলেই শালু তার মুখ চেপে ধরে তাকে বলে উঠল, কিছু না, আমরা বাইকে যাচ্ছি, তুই তোর গাড়ি নিয়ে আয়। শালু পা বাড়াতে নিলে জোহান গর্জন করে বলতে লাগলো, অতিরিক্ত কিছুই আমার ভালো লাগে না।
বলবি কি হয়েছে? ও কিছু না, আসলে শালু ভাবছিল তুই যদি নূরকে বিয়ে না করিস তাহলে সেই বিয়ে করে নিবে নূরকে। অনির কথাটা কানে যেতেই জোহান খুব জোরে লাথি দিল শালুর বাইকে। শালুর কলার চেপে ধরে জোহান নিজের মুখোমুখি করলো শালুকে। বন্ধু বন্ধুর মতো থাকবি, আমার নূরের দিকে তাকানোর দুঃসাহস করেছিস কিভাবে তুই? শালু, তুই তোর লিমিটের মধ্যে থাকবি, না হলে। জোহান নিজের হাত মুষ্টিবদ্ধ করে শালুর নাক বরাবর হাত আনতেই অনি জোহানের হাত ধরে ফেলে। আরে এমন করছিস কেন তুই? শালু শুধু মজা করছিল, আমরা জানি তুই তাকে কত চাস নিজের জীবনে, কিন্তু তুই যে নূরকে কষ্ট দিস এটা সত্যি যে তোর এই কাজ না আমার ভালো লাগে না, তাই তোকে। চুপ কর, এইসব মজার কিছু না। আমার নড়ি পাথর শুধুই আমার, সে শুধুমাত্র তার ভুলের শাস্তি পাচ্ছে, আর ভবিষ্যতেও পাবে, যতদিন না আমার অতীত আমি বলতে পারবো। তবে কিভাবে তাকে ভালোবাসতে হয় এটা আমার জানলেই চলবে। তোদের নূরের প্রতি এত চিন্তার দরকার নেই, অফিসে চল, কাজে মন দে। জোহান গাড়িতে উঠে পড়ল। মিনিটের মধ্যেই তার প্রাইভেট কার দ্রুত গতিতে ছুটতে লাগলো। সবকিছু মিলিয়ে জোহানের ক্রোধ এখন 7 আসমানে উঠেছে। তোকে মানা করছিলাম এইসব করতে, দিলি তো ওর মাথা খারাপ করে। তুই জানিস নূরকে সেই অনেক আগে থেকেই ভালোবাসে জোহান, এই ভুল আর করিস না। অনেক চিন্তিত কণ্ঠ। হেলমেট পরতে পরতে শালু হেসে অনেকের জবাব দিল। শালা খুব ভালোবাসে নূরকে, তাদের ঝামেলা না হলে নিশ্চিত এখন সে নূরের জামাই হিসেবে থাকতো। কেন যে সে দিনটা এসেছিল তাদের জীবনে। ওই মাইয়া আমাদের দয়ালু বন্ধুকে পাষাণে পরিণত করেছে, আর এই কারণে বাচ্চারা নূর প্রতিনিয়তই জোহানের কটূক্তির শিকার হয়। ওই মাইয়া আমার সামনে আসলে চাকার নিচে ফেলতাম মেরে। জোহানের প্রতিহিংসার অনুরক্তি হলো নূর। ওদের এই ভালোবাসা আমাদের মাথায় ঢুকবে না, ওদের মধ্যে সব ভালো হোক, আমি এটাই চাই। বাদ বাকি আল্লাহ ভরসা। তুই ওদের নিয়ে আর কখনো ফাজলাম করবি না। আর ওই মাইয়া তো সেই ঘটনার পর ওদের সামনে আসেই নেই। জোহান এরে পেলে একেবারে পিষে ফেলবে। এখন জলদি বাইক স্টার্ট দে, জোহান বস না হলে সবার সামনেই আমাদের ছাড়বে। অনির শান্ত জবাব। অতঃপর দুজনেই অফিসের পথে রওনা দিল। জোহান ক্লান্ত শরীরে এসেছে নূরদের বাড়িতে। নূরের বাবা অসুস্থ থাকায় 2 বছর যাবৎ কাজে যেতে পারছে না, তাই নূরের বাড়ির খরচের জন্য জোহান বেশ ভালো অঙ্কের টাকা দিয়ে আসে নূরের মাকে। নূরের পরিবার এটা নিতে অস্বীকার করলে জোহান বেশ রেগে যায়, আর এই রাগের কাছে হার মেনে নূরের মা জহুরা এই টাকা নেয়। জোহানের বাবাও সব সময় নূরের পরিবারকে বেশ সহযোগিতা করে সব দিক দিয়ে। জোহান নূরদের বাড়িতে গিয়ে দেখে উঠানে তার বাবার গাড়ি, তাই জোহান ভিতরে না ঢুকে বাহির থেকেই যারাকে ডেকে উঠল। যারা, বেবি ভাইয়া এসেছি। যারা জোহানের ডাক শুনে দৌড়ে ঘর থেকে বেরিয়ে উঠানে এলো। হাতের কিছু নাস্তা সে যারার দিকে এগিয়ে দিতেই যারা খুশি মনে সেগুলো হাতে নিল। আনোয়ারা আর জহুরা 2 জন ঘর থেকে বেরিয়ে এসেছে। জহুরা বেশ আহত সুরে জোহানকে বলল, এসবের কি দরকার ছিল বাবা? আমি কি তোমার ছেলে না আন্টি? আমাকে কি পর মনে হয়? জহুরা 2 দিকে মাথা নাড়িয়ে তাকে জবাব দিল। অবশ্যই ছেলে তুমি আমার। আসো ফ্যানের নিচে বসো, যা গরম পড়েছে বাইরে। জোহান তার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, না, আমার কাজ আছে, এই দিকে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে এগুলো দিয়ে যাই। জোহান পকেট থেকে খাম বের করে খামটি জহুরার হাতে ধরিয়ে দিল। জহুরা সংকোচ মুখে খামটি নিল জোহানের থেকে। এরপর অনুনয়ের সুরে জোহানকে বলল, এখনই আসবে তুমি, না হলে এইসব আমি আর নেব না। তোমার আঙ্কেল তোমায় দেখতে চেয়েছে, আর তাছাড়া তোমার মা অসুস্থ, মায়ের সাথে একটু কথা বলো। জহুরা কথাগুলো বলে যারাকে নিয়ে ভেতরে চলে গেল। জোহান শান্ত চোখে তার মাকে প্রশ্ন করল, ওষুধ খাও না কেন? যে ছেলে মায়ের থেকে দূরে থাকে তাকে আমি কি উত্তর দেব? আমি ভালো আছি। আনোয়ারা বলল। দেখছি কত ভালো আছো, ওষুধ খাবে ঠিক মতো। জোহান বাহিরে থাকা রুমে বসতে নিলেই আনোয়ারা আবারও বলে উঠল, বাসায় কবে আসবি? কেন আসবো? আবারও আমাকে সবার সামনে অপমান করার জন্যে? অন্য মেয়ের কথায় আমাকে বাবার চর খাওয়ার জন্যে? নূর না বুঝে অন্য কারো কথায় আমাকে দোষী বানিয়ে দেওয়ার জন্যে? যাবো কেন আমি ওই বাড়িতে?
জোহান চোখ গরম করে প্রশ্ন করলো তার মাকে। বুঝতে যখন পারছিস সব ভুল ছিল, নূর মেয়েটাও না বুঝে ভুল করেছে, তাহলে কিসের এত রাগ তোর? মেয়েটাকে কেন এভাবে কষ্ট দিস তুই? কারণ নূর আমাকে অবিশ্বাস করেছিল। ওর উচিত ছিল আমাকে বোঝা, আমার পাশে দাঁড়ানো। কিন্তু সে কি করলো? না বুঝে না শুনে আমার দিকে আঙুল তুলেছে। ওর ভুল এতটুকুই, আমাকে সে বিশ্বাস করেনি। আর না বিশ্বাস করেছিলে তোমরা। সেই মেয়ে আমার সামনে যেদিন আসবে তার শেষ দিন হবে এই দুনিয়ায়, যার জন্য আমার সাথে আমার ভালোবাসার সবার সম্পর্ক নষ্ট হয়েছে। বাসায় তখনই ফিরবো যখন আমি অতীত ভুলতে পারবো। এর আগে পার্মানেন্টলি আমি বাড়ি ফিরবো না। তুমি তো অসুস্থতার বাহানায় আমাকে কয়েক ঘন্টা রেখে দাও সেই বাড়িতে। বিশ্বাস করো মা, ওই বাড়িতে ঢুকলে সেদিনের সব কথা আমার মাথায় আসে। আমার রাগ নিয়ন্ত্রণ হয় না। আনোয়ারা আঁচলে মুখ চেপে ধরল। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই সেখান থেকে প্রস্থান করলেন তিনি। কারণ ছেলের সাথে সেদিন মোটেও ভালো করেনি সে। এটা আনোয়ার বেশ জানে। নিজের ছেলের জেদ সম্পর্কে জেনে সেদিনের করা তাদের ভুলের জন্য আজ পর্যন্ত ছেলের জেদ ভাঙতে না পারায় ভেতরে গিয়ে কান্নায় ভেঙে পড়ল আনোয়ারা। নূর ভার্সিটির শেষে তার এলাকায় দুটো টিউশন করায়। সেই টিউশন থেকে তার আসতেই সন্ধ্যা হয়ে গেল। উঠানে চৌহান আর তার বাবার গাড়ি দেখে একটু চমকে গেল সে। সেদিন থেকে নজর সরিয়ে উঠানের একপাশে থাকা পানির কল থেকে হাত মুখ ধুয়ে নিল সে। হাত থেকে পানি ছাড়িয়ে নিয়ে সামনে কদম ফেলতেই থেমে গেল নূর। জোহান দ্রুত ঘর থেকে বের হচ্ছিল। এইভাবে জোহানকে দেখে নূরের সেই অস্থিরতা জেঁকে ধরল তাকে। জোহান দ্রুত এগিয়ে যেতে গিয়েও থেমে গেল। নূরের অস্তিত্ব টের পেয়ে সে নূরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই জোহানের নজর থমকে গেল নূরের পানিতে লেপ্টে থাকা মুখে। অস্থিরতায় নূর উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরতেই জোহানের ভিতর নড়ে উঠল। নূরদের বাড়ির সামনে ছোট লাইট লাগানো আছে। সেটা থেকে বিদ্যমান আলোর ছটা নূরের উজ্জ্বল মুখকে এই সন্ধ্যায় আবছা আলোয় আরো উজ্জ্বল করে তুলছে। জোহানের চোখে ঘোর লেগে যায়। সে নূরের দিকে দুকদম এগিয়ে যেতেই নূর দুকদম পিছিয়ে গেল। নূর আতঙ্কিত হয়ে নিজের ওড়না শক্ত করে ধরল। জোহান যেন নিজের মাঝে নেই। সে নূরের দিকে আরেকটু এগিয়ে যেতেই নূর তাকে বলে উঠল, কি হয়েছে? তুমি ঠিক আছো? জোহান যেন চমকে উঠল নূরের কথায়। সে এইবার ঘোর মুক্ত হলো। মুহূর্তেই অনিচ্ছাকৃত নিজের মুখভঙ্গি পরিবর্তন করে সে নূরকে হিংসাত্মক কণ্ঠে বলল, সারাদিনের করা পাপ কি এই কলের পানিতে ধুয়ে যাবে? সন্ধ্যা পর্যন্ত অনেক উপভোগ করেছিস তাই না? দেখেই বোঝা যাচ্ছে অনেক টায়ার্ড তুই। কেমন যেন ঘৃণা লাগছে তোকে দেখতে। মুহূর্তেই নূরের চোখ ভরে এলো। জোহানের এমন গা নাড়ানো হিংসাত্মক কথা সব সময় শোনে সে। যখন তার সাথে জোহানের দেখা হয়, নূর ছলছল দৃষ্টিতে জোহানের দিকে তাকাতেই জোহানের বুকটা কেঁপে উঠল অনুশোচনায়। তাও সে নূরকে আবারও বলল, কি মিথ্যা কথা বলবি এটাই ভাবছিস তাই না? হ্যাঁ, তোর মতো মিথ্যাবাদীর মিথ্যা কথা বানাতে এত সময় লাগে বুঝি? স্ট্রেঞ্জ। জোহান চলে যেতে নিলে নূর এইবার নিজের মুখ খুলল। আমি মিথ্যা বলিনি কখনো। আমাকে প্রমাণের সাথে যা দেখানো হয়েছিল ছোট মেয়ে হিসাবে আমি সেটাই বিশ্বাস করেছিলাম আর সেটাই বলেছিলাম সবাইকে। এখানে আমার কোনো দোষ নেই। আর মিথ্যা কথা তো বলো তুমি। আমার নামে আগেও মিথ্যে বলতে এখনো বলো। শুধু পার্থক্য আগে আমাকে নিজের অনুরক্তি বলে বোকা বানাতে, আর এখন আমার চরিত্রের ব্যাপারে নিজের মনে মিথ্যা খেয়াল তৈরি করে আমাকে অপমান করো। তুমি সত্যি একটা তিতামুখী। আক্রোশে তোমার মাথা নষ্ট হয়েছে। তুমি। জোহান রেগে ফেটে পড়ল। দেরি না করেই সে নূরের দুই বাহু আঁকড়ে ধরল। একদম চুপ। আমি কখনো মিথ্যা বলি না। আর অনুরক্তি, হা 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 হা। নুরিয়া নূর, তুই আমার জন্য শুধুমাত্র আমার প্রতিহিংসা, আর কিছুই না। অনুরক্তির অনুভূতি কবে পালিয়েছে তোর আসল রূপ দেখে, মিথ্যুক মেয়ে একটা। জোহান খুব জোরে নূরের বাহু চেপে ধরায় নূর নিজের কান্না দমাতে পারল না। সে হু হু করে কেঁদে উঠল। হাত ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। আর আমি সত্যি বলছি, সেদিন আমি মিথ্যা বলিনি। সেদিন। নূরের মুখে ব্যথার কথা শুনে জোহান থমকে গেল। দ্রুত সে নূরের বাহু ছেড়ে দিয়ে নূরের চুল হালকা টেনে তাকে জবাব দিল, সেদিনের কথার গুষ্টি কিলাই। নূরকে ছেড়ে জোহান নিজের গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। লুকিং গ্লাসে কান্নারত নূরকে দেখে জোহান বেশ জোরেই ঘুষি দিল তার গাড়ির স্টিয়ারিংয়ে।
মনে মনে জোহান হাজার কথা বলে যাচ্ছে, যা শুধু একমাত্র জোহানই জানে। নূর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জোহানের কথায় বেশ আহত হয়েছে সে, কিন্তু বরাবরের মতো নূরকে কিছু বলতে না দিয়ে জোহান তার মুখ বন্ধ করিয়ে দিয়ে চলে গেল। গালের উপর গড়িয়ে পড়া পানির ছাপ দূর করতে নূর পুনরায় মুখ ধুয়ে ঘরে প্রবেশ করল। তার বাবার ঘরের ভিতর থেকে কলরব শোনা যাচ্ছে। সেদিকে হালকা উকি দিয়ে সে জোহানের বাবা মাকে দেখল। নূরের মন খারাপ নিমেষেই দূর হয়ে গেল তাদের দেখে। তার বাবার রুমে ঢুকে নূর জোহানের মাকে জড়িয়ে ধরে বলে উঠল, এতদিন বাদে মনে পড়েছে বুঝি আমাদের কথা? নূরের কথায় জোহানের মায়ের মুখ চিকচিক করে উঠল খুশিতে। এক হাতে নূরকে আলিঙ্গন করে আনোয়ারা জবাব দিল, গত সপ্তাহেই তো আসলাম, এতেও তোরা এতদিন বলে মনে হয়? হ্যাঁ, অনেক দিনই তো। একবার তো ছেড়ে দে মা এইসব টিউশন। জোহানের বাবা সৈকত সাহেব বললেন, না আঙ্কেল, এটাতে আমার হাত খরচের টাকার ব্যবস্থা হয়ে যায়। আপনারা আমাদের জন্য এত কিছু করছেন, তাই বলে কি আমার হাত খরচের টাকাটাও? কথা শেষ না করে নূর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও সৈকত সাহেবকে বলে উঠল, আমি ফ্রেশ হয়ে আসি, অনেক খিদা লেগেছে। নূর মলিন হাসল। সে ঘর ত্যাগ করার পূর্বে জহুরা রুমে এলো। জোহান বাবা ফের চলে গেল। ছেলেটা একটুও বসলো না, আমাকে না জানিয়ে চলে গিয়েছে। এই ছেলেটার মতি গতি বুঝি না। নামাজটা পড়তে গিয়েছিলাম, এই সুযোগে ছেলেটা চলে গেছে। নিজের মায়ের কথা শুনে নূর মিনমিন করে বলে উঠল, চোরের মতো শুধু পালাতেই পারে এই জোহান ভাই। কিছু বললি নূর? জহুরার প্রশ্নে নূর পিছনে না ফিরে সামনে তাকানো অবস্থায় জবাব দিল, না তো, চা দাও আমায়, গলাটা খুসখুস করছে আমার। জহুরার উত্তরের অপেক্ষা না করে নূর বেরিয়ে গেল রুম থেকে। নামাজ আদায় করে নূর খাবার টেবিলে চলে এলো। বিদ্যুৎ না থাকার কারণে ছোট ছোট চার্জ লাইট জ্বলছে তাদের ঘরে, যার কিঞ্চিত আলো ডাইনিং রুমে এসে পড়ছে। নূর সেখানে গিয়ে টেবিলে থাকা ফ্ল্যাক্স থেকে চা ঢেলে নিল কাপে। বয়াম থেকে বিস্কিট নিয়ে চায়ে এক চুমুক দিয়ে বিস্কিটে কামড় বসালো সে। নূর সদাই এইভাবেই চা বিস্কুট খায়। বিস্কিট ভিজে চায় পড়লে নূরের সেটা হজম হয় না। খানিকক্ষণ বাদে নূরের চা খাওয়ার পর্যায়ে প্রায় শেষের দিকে। এর মধ্যেই নূর দেখল ডাইনিংয়ের দুই চেয়ারে এসে বসলো নিজের মা আর জোহানের মা। নূর চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ভ্রু নাচিয়ে তাদের জিজ্ঞেস করলো, ব্যাপার কি? তোর আন্টি তোকে কিছু বলবে। নূর তার মায়ের কথায় আনোয়ারার দিকে তাকালো। আনোয়ারা ইতিমধ্যেই কান্নার পানিতে চোখ ভিজিয়ে রেখেছে। নূর বুঝতে পারছে এরা আগের মতো আজও তাকে আবারও একই কথা বলতে এসেছে। নূরের মনোভাব সঠিক প্রমাণ করে দিয়ে আনোয়ারা এইবার মুখ খুলল খুবই আহত সুরে, জোহানকে রাজি করা না মা, তাকে ঘরে ফিরে আসতে বল না মা। আমি তো আমার এই ছেলেকে ছাড়া ঘরের ভেতরে ভালো করে নিঃশ্বাসও ফেলতে পারি না। তুই বলে জোহান শুনবে, আমি জানি। তাই? হ্যাঁ তাই। তোমার ছেলে আমাকে কেমন করে দেখো না। সেদিনের ওই ঘটনার জন্য আজও দোষী মনে করে আমাকে। 3 বছরে কতবার বলার চেষ্টা করলাম তাকে সেদিনের ব্যাপারটা, কিন্তু সে তো আমার কথা শুনবে না বলে পণ করেছে। তুই তোর মতো করে বুঝে নে না ওকে। জহুরা বলে উঠল। একটা মানুষ আমার কথা শুনতে না চাইলে আমি তাকে কিভাবে বোঝাবো? নূরের কথায় শব্দ করে কেঁদে উঠল আনোয়ারা। আমার ছেলে তোর প্রতি দুর্বল, এটা কি এখনো জানিস না তুই? একবার চেষ্টা কর না নূর। যখন তোর জোর জবরদস্তিতে কথা বলা শুনবেই শুনবে। নূরের হাত পা জমে গেল। বিস্ফোরিত চোখে তার মা আর আনোয়ারার দিকে তাকালেও তাদের দৃষ্টি নূরের স্বাভাবিক মনে হলো, যেন তারা সবটাই আগে থেকে আন্দাজ করে আসছে। নূর অসহায় হয়ে পড়ল। আনোয়ারকে সে তার মায়ের মতো ভালোবাসে, তাই কিছু একটা ভেবে সে আনোয়ারকে জবাব দিল, কখন সব ঠিক হবে জানি না, তবে আমি তোমার ছেলেকে সেই দিনের সত্যটা জানিয়েই ছাড়বো। এই জন্য যদি তোমার ছেলের কটু কথা বা খারাপ ব্যবহারের শিকার হতে হয় আমি তাও হব। তবে কত সময় লাগবে আমি জানি না। এর আগেও তো অনেকবার চেষ্টা করেছি, বিনিময়ে তার কর্কশ কথাই শুনতে হয়েছিল। আমি আর হার মানব না, এইবার তো কান্না বন্ধ করো। নূর আনোয়ারকে জড়িয়ে ধরল। মুহূর্তেই আনোয়ারার কান্নারত মুখে হাসি ফুটে উঠল। এইবার আনোয়ারা একটা ভালো খবরের ইঙ্গিত পাচ্ছে। কিন্তু কেন?
সেটা আনোয়ার আজ জানে না। রুমে গিয়েও নূরের অস্বস্তির শেষ নেই। জোহান নামক ছেলেটা নূরের জন্য আতঙ্ক। জোহানকে নূর ভালোবাসলেও এই 3 বছরে জোহানের কর্মকাণ্ড নূরের মনে বড্ড ভয় সৃষ্টি করেছে জোহানের প্রতি। নূর রুমের এক পাশ থেকে অপর পাশে হাঁটছে আর ভাবছে, এই তিতামুখী আমার কথা শুনবে না গো আন্টি? আমি তোমাকে আশ্বাস তো দিলাম, কিন্তু সেই আশ্বাসটা আমি কখনো পূরণ করতে পারবো নাকি এর আগে তোমার ছেলে আমাকে চিবিয়ে খেয়ে ফেলে আল্লাহ ভালো জানেন। আল্লাহ, আমি যেন আমাদের সবার মাঝের ভুল বোঝাবুঝি সব ঠিক করে দিতে পারি। আমাকে সেটা শক্তি দাও। আমি যেন ওই জিদ্দি জোহান তিতামুখী ভাইয়ের সকল ভুল ধারণা ভেঙে দিতে পারি। ওই নিশি আপুটা আমাদের জীবন তছনছ করে সৌদি আরবে পালিয়েছে। একবার যদি বাংলাদেশে আসে সে, তাকে বস্তা পেতে আমি জোহান ভাইয়ের কাছে নিয়ে যাব। এরপর জোহান ভাইকে বলবো, এই 3 বছর যে কারণে আমাকে এত কষ্ট দিয়েছেন সব এই মেয়ের জন্য হয়েছে। এই মেয়ে আমাদের ভুল ভালো জিনিস দেখিয়েছিল। এইবার এই মেয়েকে আরো কঠিন শাস্তি দিন। নূর নিজে নিজে কথা বলার পাশাপাশি এইসবের অভিনয় করছিল। যারা দুয়ারে দাঁড়িয়ে এইসব দেখে হেসে উঠল। বড় আপু, তোমাকে দেখে আমার অনেক হাসি আসছে। যারার কথায় নূর নিজের সজ্ঞানে ফিরে এলো। যারার সামনে বসে তার পেটে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে নূর বলে উঠল, এত হাসি কেন আস? যারা নূরের গলা জড়িয়ে ধরল। তোমার অ্যাক্টিং দেখে হাসি আসলো আমার, আর আমি আরেকটা কারণে খুশি অনেক। নূর মুখে হাত দিয়ে কোনো কিছু ভাবার ভান করে যারাকে প্রশ্ন করলো, কি কারণ? জোহান ভাইয়া আমার জন্যে অনেক কিছু এনেছে। ভাইয়া আজকে আমার সাথে রান্নাবাটিও খেলেছে। নূরের কান দিয়ে যেন ধোয়া উঠছে। সে মাটিতে বসে যারার হাত ঝাঁকিয়ে তাকে বলে উঠল, কি খেলেছে? রান্নাবাটি। আমার জোহান ভাইয়া অনেক ভালো। নূরের হাসিও আসছে, কান্নাও আসছে। জোহান আর রান্নাবাটি, এই কথাটা নূরের হজম হচ্ছে না। যারার সাথে সে একেবারে ভালো ছেলের মতো আচরণ করে, আর নিজের সাথে কতই না খারাপ ব্যবহার করে জোহান। তাই এই সব ভেবে নূরের মুখে হাসি কান্না দুটোরই প্রতিফলন হচ্ছে। পরক্ষণে নূর জোহানের সুদর্শন মুখমণ্ডলের প্রতিচ্ছবি কল্পনা করে নিজের চোখ বুজে দিল। তুমি আমাকে যতই অবজ্ঞা করো কেন তিতামুখী, আমি জানি আমি তোমার একমাত্র অনুরক্তি। তুমি কি জানো আমিও তোমাকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। তোমার মনে আমার জন্য সৃষ্টি প্রতিহিংসার অনুরক্তিকে আমি শুধুমাত্র স্নিগ্ধময় অনুরক্তিতে পরিণত করবই। এটা আমার নিজের প্রতি নিজের একটা ওয়াদা। আর যত দ্রুত সম্ভব তোমাকে আমি তোমার মায়ের ঘরে ফিরিয়ে আনবই। বেশ কয়েকদিন নূর দেখা পেল না জোহানের, কিন্তু গতকাল এসেছিল জোহান নূরের বাসায়। বাহিরে এসে বাহির থেকেই চলে গিয়েছিল জোহান। নূরের মায়ের সাথে টুকটাক কথা বলে নূর তার মায়ের থেকে জানল কাজের জন্য এতদিন জোহান অন্য শহরে ছিল। যতক্ষণ জোহান তাদের বাড়ির বাইরে ছিল ততক্ষণ নূর জোহানকে লুকিয়ে দেখছিল সামনের রুমের জানালা দিয়ে। জোহানের সকল অঙ্গভঙ্গি আর মুখশ্রী বরাবরই নূরের মনকে অস্থির করে তোলে। নূরের সবচেয়ে বেশি প্রিয় জোহান যখন কথার মাঝে নিজের ঠোঁট চেপে ধরে সেই জিনিসটা। নূরের কাছে জোহানের এই কাজটা চোখ ধাঁধানো সুন্দর লাগে। এরপর জোহান যখন নিজের শার্টের হাতা অর্ধেক ভাঁজ করে থাকে তখন তার ফর্সা হাতের উপর ভাসমান মোটা মোটা রগ দেখা মাত্রই নূরের মন সেই হাতটা একটু ছুঁয়ে দেখার জন্য ব্যাকুল হয়ে যায়। কিন্তু নূরের পরক্ষণেই মনে হলো জোহানের সেই রাগী চেহারা আর নূরকে সর্বক্ষণ ঘৃণার কথা শুনিয়ে তাকে আঘাত করার ঘটনা। নূর হালকা কেঁপে উঠল। চোখ খুলে দেখল তার ঘরে আলো প্রবেশ করছে রুমে থাকা বন্ধ ছোট্ট জানালার ফাঁক দিয়ে। ঘুমের মাঝেও জোহানের খেয়াল নূরকে জ্বালাতন করে যাচ্ছে। এটা ভাবতেই নূর মুখ কুঁচকে নিল। তার চেয়েও বেশি বিরক্ত হলো নূর অন্য কিছু টের পেয়ে। কাল রাতে এই জন্যই নূর পেটের পীড়ায় ভুগেছিল। আর দেরি না করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে বাথরুমে ঢুকে গেল। নূর মনে মনে ভেবেছিল আজ সে ভার্সিটি যাবে না, কিন্তু এই সেমিস্টারের শেষ পরীক্ষার জন্য আজকের ক্লাস বেজায় জরুরি। অগত্যা নূর গোসল সেরে একেবারে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। পেটের পীড়ায় নূরের আজ কিছুই ভালো লাগছে না। রুম থেকে বাহির হয়ে সে দেখল তার মা সম্পূর্ণ টেবিল পিঠা দিয়ে সাজিয়ে রেখেছে। নূর একটা চেয়ার টেনে বসে পড়ল। নূরকে দেখে তার মা বলে উঠল, তোর বাবা তোর আঙ্কেলের বাসায় গিয়েছে গরম পিঠা নিয়ে, তুইও খেয়ে নে।
নূর মাথা নাড়িয়ে তার মাকে জবাব দিল। খাবো না মা, মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে না, রুটি আর সবজি দাও। আর বাবা এই অসুস্থ শরীর নিয়ে কেন বের হলো বাসা থেকে? নূরের মা নূরের জন্য সবজি আর রুটি নিয়ে এলো ভেতর থেকে। নূরের জন্য এটা প্রথমে বানিয়ে রেখেছিল জহুরা। সে তো জানে তার মেয়ে পিঠা তেমন একটা খায় না। সেগুলো নূরের সামনে রাখতেই নূর খাওয়া শুরু করলো। জহুরা 2টা বক্সে কিছু পিঠা তুলে নেওয়া অবস্থায় নূরকে জবাব দিল। তোর বাপে যাবে না তো কে যাবে? ওনারা আমাদের জন্য কি না করেন। তোর বাবার শরীর এখন ভালো লাগছে, তাই উনি বললেন তার বন্ধুর জন্য পিঠে বানিয়ে দিতে। ঘরের সামনে থেকে সিএনজি ভাড়া করে নিয়েছে। আসার সময় দেখবি তোর আঙ্কেলই নিয়ে আসবে তোর বাবাকে তার গাড়ি করে। কি যে ভাগ্য করে পেয়েছি আমরা ওনাদের। তোর আপন মামা, খালু, চাচা, ওনারা তো আমাদের ভালো সময় পাশে ছিল, কিন্তু খারাপ সময় উড়াল দিয়েছে। আত্মীয়রা হয় মনে হয় রং বদলানোর জন্য। বাদ দাও মা, এসব বলে আর লাভ কি? সেই ওনারা বাসায় আসলে তো পারো না নিজের কলিজা রান্না করে দিতে। আমি আসছি, জলদি ফিরে আসবো। আজ শরীরটা সকালে খারাপ হয়ে গেল। নূর শান্ত কণ্ঠে বলল। এই মেয়েই, এই বাক্স তোর বান্ধবী তনয়াকে দিস, আর এই বাক্সটা কষ্ট করে জোহান বাবাকে দিয়ে দিস যাওয়ার পথে। ছেলেটা এইসব খেতে পায় কি বল? নিজের মায়ের খাবারটাও তো তার পেটে পড়ে না। জহুরার এমন কথা শুনে নূরের মেজাজ ছুটে গেল। এই শরীরে সে কোনোভাবেই ভার্সিটি যাবে না, তাই বলে আবার চৌহানের অ্যাপার্টমেন্টে যেতে হবে তার। নূর কিছু বলতে চাইল, কিন্তু কিছু একটা ভেবে চুপ করে তনয়ের জন্য দেওয়া বক্স আগে ব্যাগে ঢুকিয়ে অন্য ব্যাগস হাতে নিয়ে তার মাকে আসছি বলে বেরিয়ে পড়ল। নূর হাতে বেশ কিছু সময় নিয়ে বেরিয়েছে আজ। তার ভার্সিটির ক্লাস শুরু হতে প্রায় অনেকক্ষণ বাকি আছে। আজ নূর বাসের অপেক্ষা করল না, জোহানের অ্যাপার্টমেন্ট পর্যন্ত একটা রিক্সা ভাড়া করলো। অ্যাপার্টমেন্টের সামনে রিক্সা আসলে নূর ভাড়া মিটিয়ে গেটে দাঁড়িয়ে 3 তলার দিকে তাকালো। পর্দা নামানো এখন জোহানের রুমের জানালায়। ওয়াচম্যান থেকে নূর জিজ্ঞেস করলো, 3 তলার সাফকাত জোহান কি ওনার বাসায় আছেন? জি ম্যাম, উনি আইসেন।